এসআইআর নিয়ে ভয় কাদের এবং কেন, এই প্রশ্ন আজ অনেকেরই। বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশন থেমে থাকেনি। বিহারের পর দ্বিতীয় পর্বে আরো 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এর ঢেউ সবচেয়ে উঁচুতে উঠেছে পশ্চিমবঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এই মাটিতে নাগরিকত্ব, অনুপ্রবেশ, ভোট ব্যাংক শব্দগুলো বহুদিন ধরেই রাজনৈতিক বিস্ফোরকের মতো। তাই এসআইআর নামটি উচ্চারিত হতেই কি সন্দেহ, আশঙ্কা, অভিযোগ সব একসঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছে। অভিযোগ, এসআইআর শুরু হতেই নাকি অনেকেই বাংলাদেশে ফিরে যাচ্ছে। তাহলে কি এসআইআর সত্যি অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করার নতুন অস্ত্র? নির্বাচন কমিশনের দাবি এটি শুধু ভোটার তালিকায় নিখুঁত যাচাই, কিন্তু রাজনীতি বলছে এর আড়ালে আছে পরিচয় নিয়ে নতুন পরীক্ষা। তাহলে এই আতঙ্ক কি আসামেও ফিরবে? ত্রিপুরায় কি নতুন কোনো বিবাদ তৈরি হতে পারে? আতঙ্ক ছড়ালে নথিহীন দরিদ্র মানুষগুলো ভয় পাবে, আর ভয় যদি রাজনৈতিক হাতিয়ার হয়ে যায় তবে তা গণতন্ত্রেরই ক্ষতি। তবে এই সময়ে সবচেয়ে জরুরি কিছু প্রশ্ন: পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়াটা ঠিক কেমন হচ্ছে? এসআইআর নিয়ে ভয় বেশি কাদের? ভারতের প্রতিটি রাজ্যে এসআইআর কতটা প্রয়োজন? এসআইআর কি দেশের ভোট ব্যবস্থাকে আরো স্বচ্ছ করবে, নাকি নতুন অনিশ্চয়তার দরজা খুলবে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এসআইআর কি গণতন্ত্রের শুদ্ধিকরণ, না নতুন আতঙ্কের নাম? তা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে পশ্চিমবঙ্গ থেকে অনলাইন জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য এবং আরেকজন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকল, এবং স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী গৌতম মজুমদার। আপনাদের তিনজনকেই স্বাগত। ত্রিদীপ বাবু, সাধারণ মানুষের মনে এসআইআর প্রক্রিয়ার জন্য বিভিন্ন একটা ভয় দেখা দিচ্ছে, বা কি কি নথি প্রয়োজন তা নিয়ে বহু প্রশ্ন তৈরি হয়েছে, এবং কিভাবে ফর্ম পূরণ করতে হবে তা নিয়ে বিভ্রান্তি দেখা যাচ্ছে বলে আমরা দেখছি পশ্চিমবঙ্গে। এখন নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলি এই বিষয়ে বিভিন্ন নির্দেশিকা জারি করছে, যার ফলে বিভ্রান্তিও বাড়ছে। তাই জানা প্রয়োজন যে পশ্চিমবঙ্গে ঠিক কিভাবে চলছে এসআইআর, কি কি সাপোর্টিং ডকুমেন্টস চাওয়া হচ্ছে, আপনারা কি দেখছেন? ত্রিদীপ বাবু। আমি একটুখানি পিছিয়ে যাচ্ছি। যখন নোটবন্দি হয়েছিল, সেই নোটবন্দির সময় অপরিকল্পিত নোটবন্দির ফলে সাধারণ মানুষ কোভিড এর সময় যেমন হেনস্থায় পড়েছিলেন, ঠিক সেই ধরনের হেনস্থার মুখোমুখি পশ্চিমবঙ্গে এসআইআর এর বিএলও থেকে শুরু করে সরকারি কর্মচারীরা। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তার উপরে একদিকে রাজনৈতিক চাপ রাজ্যের শাসক দলের, দুই নির্বাচন কমিশনের প্রধানের চাপ, ডিএম এর চাপ। এই সমস্ত চাপগুলো নিয়ে সেই একজন ভদ্রমহিলাকে, একজন ভদ্রলোককে কাজ করতে হচ্ছে, যাদের নির্দিষ্ট ট্রেনিং দেওয়ার যে ব্যবস্থা, সেই ট্রেনিং এর ব্যবস্থাটাও নেই, এবং স্থানীয় স্তরে রাজনৈতিক নেতাদের চাপ। এই সবকিছু নিয়ে যখন একজন মহিলাকে, একজন পুরুষকে কাজ করতে হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন এসআইআর এর ফর্ম ফিল আপ, তাকে ফর্ম ভরানো, কিভাবে ভরতে হবে, একের পর এক নতুন নতুন নির্দেশিকা প্রতিদিন ইলেকশন কমিশনের পক্ষ থেকে আসছে, এই সমস্ত বিষয়গুলো যে অপরিকল্পিত সেটা বোঝা যাচ্ছে। জ্ঞানেশ বাবু আর যাই হোক, তিনি কিন্তু এই গোটা পরিকল্পনাকে সাজাতে পারেননি। আমরা এর আগে যখন এখানে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম নির্বাচনের আগে এই প্যানিকটা তৈরি করা হচ্ছে কেন রাজ্যগুলোতে। তার কারণ হচ্ছে রাজ্যের ভোটারদের ভয় দেখিয়ে দেওয়া, যে হয় আমার কথা শুনে চলো, নতুবা বিপদ বাড়বে, তোমার নাম ভোটার লিস্টে থাকবে না। তো বিষয়টা যদি এরকম হয়, এবং একই রকম ভাবে বিএলও এবং আধিকারিকদের উপর যদি চাপ ক্রমশ বাড়তে থাকে দুপাশ থেকে, তাহলে সে মানুষটি স্থিতধী হয়ে কাজ করবেন কি করে? তার কাজে লক্ষাধিক ভুল থাকবে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো, এই এসআইআর কেন হচ্ছে? এই এসআইআর এই এবারের নির্বাচনের দিকে তাকিয়ে হচ্ছে না। এই এসআইআর হচ্ছে 2034 সালে যে লোকসভা নির্বাচন হবে, সেই লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে 2025-এ এসে এসআইআর করা হচ্ছে। তার কারণ
এসআইআর এর মধ্য দিয়ে ঘুর পথে এনআরসি গোটা দেশ জুড়ে এনআরসি করবার চেষ্টা করছে কেন্দ্রের শাসক দল, এবং সেই নির্দেশে কাজ করছেন ইলেকশন কমিশন। সম্প্রতি টিএন সেশন, যে নির্বাচন কমিশনারের নাম আমরা গোটা ভারতবর্ষ স্মরণ করি, নির্বাচন সংস্কারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কতগুলি কাজ তিনি করেছিলেন। টিএন সেশন সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছেন, আমি ছিলাম ভারতের নির্বাচন কমিশনার, বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে ভারত সরকারের নির্বাচন কমিশনার। সুতরাং তার এই কটাক্ষের মধ্য দিয়ে মোদ্দা কথাটা সাধারণ মানুষ বুঝতে পারছেন। ওকে, আমি আসবো ত্রিদীপবাবু, আপনার কাছে আরো একবার আসবো। আপনার কথা থেকে আমরা যা বুঝতে পারছি, পশ্চিমবঙ্গে যেটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্র থেকে আমরা খবর পাচ্ছি বা আমাদের প্রতিনিধি যারা রয়েছেন তারা যা বলছে, বিশেষ করে এই প্রক্রিয়ার জন্য বিএলওদের উপর প্রবলভাবে একটা চাপ রয়েছে এবং তারা কাজ করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখন সেটা তো অবশ্যই একটা বাস্তব, যেটা আপনারাও স্বীকার করছেন। এখন অঞ্জনবাবু রয়েছে আমার সঙ্গে। অঞ্জনবাবু, এই এসআইআর যাচাইয়ের সময় কর্মকর্তারা কি কি নথি চাইছেন, এটা একটা জানার বিষয় রয়েছে আপনার কাছে। আর প্রক্রিয়ায় কোথায় মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে? আমি এই প্রশ্নটা এর জন্যই করলাম, কারণ যখন এসআইআর প্রথম আমরা শুনলাম বিহারের কথায়, তখন সেখানে আধার কার্ড নিয়ে একটা ভীষণভাবে একটা চর্চা হয়েছে এবং সেটা আলটিমেটলি সুপ্রিম কোর্টের নির্দেশে তারপর আধার কার্ড ইনক্লুড করা হয়েছে। এখন পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার লিস্টের কথা বলা হচ্ছে, যাদের নাম আছে বা যাদের নাম নেই। যদি হতে পারে যে রিলেটিভস, কেউ আত্মীয় পরিজন, মা বাবা বা আত্মীয় পরিজন কারোর নাম 2002 সালের লিস্টে আছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এছাড়া কি কি ডকুমেন্ট, যাদের আছে নাম তাদের জন্য কি কি ডকুমেন্টস চাইছে, যাদের নেই তাদের কি কি ডকুমেন্টস চাওয়া হচ্ছে? দেখুন, প্রথমেই বলছি, নির্বাচন কমিশনের যে 2002 সালের যে ভোটার যে লিস্ট বলেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যখন ফর্মটা ফিল আপ করছেন তখন কিন্তু যেটা এপিক নাম্বার, অর্থাৎ 2002 সালে যখন বিধানসভা ওয়াইসিস যে নাম্বার আছে সেইটাকে কিন্তু দিলেই হচ্ছে তার নাম, এবং মানে তার আমার হয়তো আমি করছি ফর্ম ফিল আপটা, আমার বাবার নাম যদি থেকে থাকে, আমার মায়ের নাম যদি থেকে থাকে, তার এপিক নম্বরটা পাশে দিলে তাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার আমি তার ছেলে বা আমি তার মেয়ে, এরা যখন নাম ফর্ম ফিল আপটা করছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে যদি কেউ কখনই এসে এই ধরুন বাবা পাচ্ছে, শ্বশুরকে বাবা পাঠিয়েছে, কাউকে বাবা পাচ্ছে, তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে। অসুবিধাটা কি? যখন বাবা মনে করুন একজনের নাম হচ্ছে অরুণাভ চক্রবর্তী, তখন বাবা পাঠিয়েছে অরুণাভ চক্রবর্তী আর মায়ের নাম হচ্ছে কাকুলি চক্রবর্তী। তখন তো সে ভেবে উঠতে পারেনি যে আমার এই বাবার নামটা আবার আমার ডকুমেন্টসে লাগতে পারে। আচ্ছা, এখন যখন করতে যাচ্ছে তখন কিন্তু ওই চেকটাকে বাবা পাঠিয়েছিল, তার ভোটার লিস্ট তো পাচ্ছে। এবার ভোটার লিস্ট না পেলে তার এপিক নম্বরটা পাচ্ছে না। এপিক নম্বর না পেতে পারলে তাহলে আপনি 2002 সালের বৈধ ভোটার নন, অর্থাৎ আপনি এখনকার যে ভোটার সেই ভোটারটা কিন্তু অবৈধভাবে পরিচিত হবে। সেই জন্য আপনাকে কি করতে হবে, কটা ডকুমেন্ট দিতে হবে। সেটা যদি বয়স কোথায় থাকে বা আপনি কোথায় ছিলেন, কিভাবে এসেছেন, এইগুলো দিতে হবে। তবে এই ক্ষেত্রে একটা অসুবিধা হবে। অসুবিধাটা কি? 2002 সালের ভোটার লিস্টে নাম আছে এবং তাদের যে পরিবারগুলো আছে সেই লিঙ্ক ওয়াইজ যদি দেওয়া যায়, তাদের কিন্তু খসড়া তালিকায় তাদের নাম উঠে যাবে। আর যারা এই বাদে যখন ফর্ম ফিল আপ করবে 2025 সালে যাদের ভোটার লিস্টে প্রমাণ স্বরূপ কিছু পারে, সেক্ষেত্রে নাম উঠবে, অন্যটাই কিন্তু উঠবে না। এক্ষেত্রে আরেকটা কথা আপনাকে বলে রাখি, আমরা দেখছি সীমান্ত এলাকার যে সমস্ত মানুষ যারা আছেন, কিন্তু এই যে চাপ, ধরেন বিএলও যখন কাজ করতে যাচ্ছে শাসকদের, এখন আমি এই একটা হুমকি করছি। আর এই কাজের কি হচ্ছে, তারা কিন্তু একটা বিতস্ত হচ্ছে। এমনি সাধারণ মানুষের মধ্যে এসআইআর নিয়ে কিন্তু অতটা আতঙ্ক নেই। আতঙ্ক রাজনৈতিক দলগুলি, একদিকে শাসক দল তৃণমূল, অন্যদিকে বিজেপি, এদের ঝাঁটা কলের মধ্যে পড়ে কিন্তু সাধারণ ভোটারদের কিন্তু অসুবিধা হচ্ছে। তাছাড়া আরেকটা কথা বলে রাখি, দেখুন যে এখনো কিন্তু পশ্চিমবঙ্গে কোন রকম ধরপাকড় শুরু হয়নি, না পুলিশ
না সেনাবাহিনী। কিন্তু যারা নিজেরাই বুঝতে পেরেছে যে আমরা অবৈধভাবে বাংলাদেশের থেকে প্রবেশ করে বা অন্য জায়গা থেকে প্রবেশ করেছি, করে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছি, তারা কিন্তু নিজেরাই স্বইচ্ছায় ফিরে যাচ্ছে। কারণটা কি? কারণটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার রাজ্যে আমি এসআইআর হতে দেব না, কিন্তু বাস্তবে সে সম্ভব হয়নি, সেটা চালু হয়েছে। যার জন্য কিন্তু এই সমস্ত ভোটাররা তারা কিন্তু মুখ্যমন্ত্রী কথার উপর আর ভরসা রাখতে পারছেন, যার জন্য তারা কি নিজেরাই চলে যাচ্ছে সীমান্তের দিকে বর্ডার পেরোনোর জন্য। ওকে, এই একটা দিক। হ্যাঁ হ্যাঁ বলুন, আরেকটা দিক বলুন। হ্যাঁ আরেকটা দিক বলুন, আপনি বলছিলেন এই একটা দিক, আরেকটা দিক। একটা দিক যে নির্বাচন কমিশন যতই বলুন না কেন যে আমি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করব, আমরা বলছি এই দুধের মধ্যেও জল থাকবে। কিরকম? আমরা দেখতে পাচ্ছি জায়গায়, যেহেতু আমরা সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে খবর করছি, সেখানে দেখছি আপনি শ্বশুরকে বাবা পাঠিয়েছেন, সেই বাবা এখন তো যেহেতু শ্বশুরকে বাবা পাঠিয়েছেন, তাহলে আপনি ছেলে হিসেবে কিন্তু আপনার নামটা কিন্তু উঠে যাবেই। সেক্ষেত্রে বিএলও মতো হবে না, যেহেতু শাসক দলের চাপ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না তার নামটা বাতিল করা। আর বিএলও যখন দেখবে যে 2002 সালের লিস্ট অনুযায়ী তার শ্বশুরকে সে বাবা পাঠাচ্ছে, সেটাও তো দেখবে না। যখন বাবার লিঙ্ক দিচ্ছে, তখন কিন্তু এই জলটা কিন্তু আবার ঢুকে যাবে, অর্থাৎ দুধের মধ্যে কিন্তু ভেজাল জল থাকবেই এবং তার নামটা কিন্তু উঠে যাবে। তাই নির্বাচন কমিশনের কতগুলো গুরুত্বপূর্ণ দিক ছিল, কোনগুলো যখন বলছে নির্বাচন কমিশনের লোক যখন বিএলও বাড়িতে যাচ্ছে, তখন আপনাকে বলছে আপনার বাড়িতে কতগুলো লোক আছে, তাদের ফর্ম গুলো দিচ্ছে। কিন্তু ফর্ম দেওয়ার পাশাপাশি আপনাকে বলছে ফর্মটা ফিল আপ করবেন, কিন্তু 2 কপি ছবি লাগবে। কিন্তু একবারও নির্বাচন কমিশনার ভেবে দেখেছে যে লোকটা বাংলাদেশের হচ্ছে, তার ছবিটা তার পরিবারের লোক তো তুলে দিতেই পারে, সেক্ষেত্রে কি তার নাম বাদ দেওয়া সম্ভব? ওকে অঞ্জন বাবু, আমি আসবো আপনার কাছে, তবে একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, একটু ক্ল্যারিফাই করতে চাইবো। আপনি যেটা বললেন যে শ্বশুরের নাম বাবার নাম জায়গায় লিখে দিয়েছে, এখন তাহলে ইনি যে এই লোকটার বাবা, মানে শ্বশুরই যে বাবা, সেটা কি প্রমাণ করার কোনো জায়গা রেখেছে, মানে চেয়েছে কি নির্বাচন কমিশন? না, কিচ্ছু চায়নি। বলছে যে 2002 সালের যে লিস্ট আছে, নির্বাচন কমিশন বুঝতে পারছে না, ওটা ওনার বাবা না বুঝতে পারছে না, কিন্তু স্থানীয় যারা আছে তারা তো বুঝবে। কিন্তু এই অঙ্ক তারা তো বলবে না, তারা তো চাচ্ছেই এই নামগুলো ভেজাল থাক, নাহলে সামনে নির্বাচনে কিন্তু বৈতরণী পার হওয়া তো মুশকিল। যার জন্য, আর অন্যদিকে যে বিজেপি যতই লাফাক না কেন, বিজেপি বিভিন্ন জায়গায় তাদেরও কিন্তু খুব একটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। BLO2 অর্থাৎ বুথ লেভেলে সমস্ত কর্মীরা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তারা কিন্তু কখনোই কিন্তু আপনার ওই ইয়েটা অবজেকশনটা দিচ্ছে না, যে ওটা কিন্তু এইটা দিচ্ছে না, যার ফলে কিন্তু আপনার নামটা কিন্তু উঠেই যাবে। আচ্ছা, আসবো, আমি আপনার কাছে আসবো। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব অনেকগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, এবং এসআইআর নিয়ে যেটা শুরুতেই ত্রিদীপ বাবু বলছিলেন, বিএলওদের উপর ভীষণভাবে চাপ, আসল চাপটা রাজনৈতিক দল থেকে আসছে। আমাদের সঙ্গে স্টুডিওতে গৌতম বাবু রয়েছেন, বিশিষ্ট সমাজকর্মী আমাদের রাজ্যের। এখন বিরোধীরা বলছে গৌতম বাবু যে এসআইআর আসলে গোপন নাগরিকত্ব যাচাই, অনেকটা যেটা এনআরসির কথা বলছিলেন, ত্রিদীপ বাবু বলছিলেন যে আগামীতে এনআরসি চালু করার এটা একটা প্রথম স্টেপিং স্টোন। এখন নির্বাচন কমিশন বলছে এটা রুটিন কাজ। তাহলে ভোটার তালিকায় সংশোধনী নিয়ে ভয়ের বা আতঙ্কের মূল কারণটা কি? আসলে কি নাগরিকত্ব যাচাই হচ্ছে বলে এটা মেইন কারণ, নাকি ভোটার তালিকা থেকে নাম চলে যাবে যদি আমার নথিপত্র না থাকে, তাহলে সেটা আসলে ভয়ের কারণ? আসলে এটা তো বিষয়বস্তুটা খুব সোজা এবং কিছুই না, এটা একদম পরিষ্কার। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, ভোট হবে, ভোটার লিস্ট তৈরি হবে, একদম সেটা ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে এই কাজটা চলছে একদম। এবং একটা জিনিস পিকুলিয়ার লাগে, যেটা আমার প্রশ্ন আপনাদের কাছেই হোক, সাংবাদিকদের কাছেই হোক, জনগণের কাছেই হোক, এই এসআইআরটা কিন্তু এই প্রথম হচ্ছে তা না, বিভিন্ন সময় হয়েছে সারা ভারতবর্ষে, বিভিন্ন সময় প্রায় 20-25 বছরের মধ্যে একবার করে এসআইআর প্রায় 8 বারের মতো আমার যতটুকু জানা আছে। সেগুলোকে ইন্টেনসিভ রিভিশন বলা হতো, এসআইআর প্রথমবার বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, প্রথমবার বলা হচ্ছে। আগে হতো, আগে আইআর হতো, ইন্টেনসিভ রিভিশন হয়েছে 51 সালের পর থেকে শুরু হয়েছে।
এবং প্রত্যেক বছর ভোটের আগেই কিন্তু একবার মানে আমাদের ভোটার লিস্ট তৈরি হয়। এটা আমাদের প্রত্যেকবার এটা গতানুগতিক মানে র্যান্ডম প্রসেস একদম। তাহলে এটা নিয়ে এইবার কেন হঠাৎ করে এত এসআইআর নিয়ে এত চিৎকার হলো? যখন বিহারে প্রথম এসআইআরটা শুরু হলো, মানে এসআইআর শব্দটা যুক্ত হলো, তখন থেকে কিন্তু বিহার থেকে যেই মাত্র শুনছে মানে ভোটার নাম বাদ যাচ্ছে, মানে ম্যাক্সিমাম ভোটার নাম যাচ্ছে, একটা প্রোপাগান্ডা চলছে, খুব আওয়াজ হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকা এটা নিয়ে। এবং সবচেয়ে প্রথম চিৎকার যিনি দিয়েছেন তিনি হলো আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, যে আমি ভোটার মানে এসআইআর হতে দেব না, যে কথাগুলো একটু আগেও হয়েছে। আমি আর ওইটাতে বিস্তারিত যাচ্ছি না। তাহলে প্রথম বাধাটা কোথা থেকে এসে? কোনো বিরোধী দল না, উনি সবচেয়ে প্রথম বেশি চিৎকার দিয়েছেন। তারপরে অন্যান্য বিরোধী যারা বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক মঞ্চে রয়েছেন ওরা চিৎকার দিচ্ছেন। আমার প্রশ্ন হলো কেন চিৎকার দেওয়া? এটা ভোটার লিস্ট সংশোধন হবে, কারোর নাম বাদ যাবে, এটা তো নর্মালি কেউ কেউ মারা গেছে, কেউ নতুন যুক্ত হবে, কেউ নতুন ভোটার হবে, এটা নিয়ে তাহলে এত চিৎকার চেঁচামেচির কিছু নেই। তাহলে ভয়টা কোথায়? ভয়টা হলো তার মানে আমাদের ওই রাজ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বিহার, পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু ভারতবর্ষের আরো 9টা, খুব সম্ভবত 9টা কি 11টা, 12টা, পশ্চিমবঙ্গের সঙ্গে আরো 11টা, মানে 8টা রাজ্য এবং 3টে কেন্দ্রের সাথে চলছে অলরেডি। তাহলে কোথাও কিন্তু এটা নিয়ে কোনো আন্দোলন নেই। আজকে পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে, প্রতিনিয়ত মিছিল মিটিং যা যা হওয়ার হচ্ছে। আরো একটা ইন্টারেস্টিং কেস হলো 2002 যেটা ভিত্তি বছর ধরা হয়েছে। আমি কিছু কিছু খবর আমারও রয়েছে, যেটা আমি যেটা পেয়েছি, পশ্চিমবঙ্গে অনেকের নাম কিন্তু বাদ নেই। আচ্ছা, এবার নামগুলো না দিয়ে আবার কি হচ্ছে, এখানে পলিটিক্স অলরেডি শুরু হয়ে গেছে। রাজনীতিটা আমাদের মেইন। আমাদের দুর্ভাগ্য বাঙালির সেই পশ্চিমবঙ্গের যে রাজ্য, এই রাজ্যের যে রাজনীতিটা দীর্ঘ মানে ভারতবর্ষ স্বাধীনতার পরে যে একটা রাজনীতি চলছে, সেই রাজনীতিটা আজও চলছে। কি করেছে, নামগুলো কিছু কিছু তখন ম্যানুয়াল ছিল, আজকের দিনে সব অনলাইন হচ্ছে। এবার যেই মাত্র ম্যানুয়াল নামগুলো ছিল তখন ওইগুলো 2002 এর বেশ কিছু নাম কেটে দিয়েছে। কেটে দিয়ে এখন কি করছে, ওদের যেই মাত্র দেখছে এবার 25-এ যখন র্যান্ডামলি যাচ্ছে, বিএলওরা যাচ্ছে, দেখছে না তো তোমার তো নাম নেই, বা বাড়িতে 5 জন আছে, এর মধ্যে 2 জনের নাম নেই আর 3 জনের নাম আছে, এটা নিয়ে এবার শুরু হয়েছে বাড়ির মধ্যে একটা ইয়ে। এরপর দেখা গেল লিস্টের মধ্যে নাম নেই, তাহলে আমি তোমাকে কোথা থেকে ইয়ে দেব? এবার দেখা গেছে কি নির্বাচন কমিশন যেমন বিএলও পাঠাচ্ছে, রাজনৈতিক দলগুলোরও বিএলও আছে। তৃণমূল কংগ্রেস কি করেছে, ওদের অফিসে অফিসে একটা করে ক্যাম্প বসিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গাতে ক্যাম্প বসিয়ে দিয়েছে। মানে ওই লোকগুলোকে বলছে তোমরা আমাদের এখানে যাও, আমরা তোমাদের দিচ্ছি। মানে ইনডাইরেক্টলি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছে যে আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে আবার কার্ডের ব্যবস্থা করে দেবো। তার মানে কি পলিটিক্স এখান থেকে শুরু হচ্ছে। আসলে ভোটে জেতার জন্য যে কোনো প্রসেসে যাওয়ার যে নোংরা একটা পলিটিক্স, এটাকে আমি সমর্থন করি না। আমার কথা হলো নির্বাচন কমিশন র্যান্ডম কাজ করছে, সেটাকে প্রত্যেকটা রাজনৈতিক দল সহযোগিতা করে এটাকে লিস্টটা যাতে সঠিক হয়। যেটা একটু আগে অঞ্জনবাবু বলেছিলেন, কিছু ভূতের লিস্ট, যেমন শ্বশুরের নাম বাবা বানিয়ে দিয়েছে, এই জায়গাগুলো তাহলে কেন এগুলো করা? এগুলো কিন্তু বিএলওরা সাহস করে না। আলটিমেটলি সমস্যা বিএলওরা কাজগুলো করছেন, কিন্তু সমস্যায় পড়ছেন বিএলওরাই সবচেয়ে বেশি বিএলওরা প্রবলেম, সমস্যা সৃষ্টি করছে তাহলে রাজনৈতিক দলগুলো। ওকে, আমি আসবো আপনার কাছে আরো একবার। ত্রিদীপবাবু, এই যে যেহেতু এই সংশোধন প্রক্রিয়ায় নথিপত্র যাচাই করা হচ্ছে, তাই অনেকেই মনে করছেন যে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যাকে আমরা বলছি, বা সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর কারণে মানে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে উদ্বাস্তু ও মাতুয়া সম্প্রদায়ের মধ্যে এই ভয় বেশি কাজ করছে বলে শোনা যাচ্ছে, কারণ অনেকের কাছে 1971 সালের আগের নথি নেই। কি দেখছেন এই বিষয়টাতে? কাদের মধ্যে ভয়টা সবচেয়ে বেশি বিরাজ করছে, রাজনৈতিক দল নাকি সাধারণ মানুষের মধ্যে? আমি ত্রিদীপবাবু, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, আপনাকেই বলছি। আমি আপনার প্রশ্নে আসছি। তার আগে গৌতম বাবু যে কথাটা বললেন, সেটা যে নির্বাচন কমিশনের এই যে ভোটার লিস্ট সংশোধন, পরিমার্জন এবং পরিবর্ধন, এই গোটা কাজটা একটা চলমান প্রসেস। এই চলমান প্রসেস হিসেবে প্রতি 10 বছর অন্তর একবার করে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ এটা হয়। এর আগে হয়েছিল 2002 সালে। 2002 সালে যখন হয়েছিল, তখন কিন্তু 2001 সালের বিধানসভার যে
ভোটার যে 2001 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের সঙ্গে 2002 এর ভোটার লিস্টের কম্পারিজন করা হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এবার 2025-এ এসে 2024-এরটা কেন করা হচ্ছে না? কেন 2002-এ পিছিয়ে যাওয়া হয়েছে? তার পিছনে কোন রাজনীতিটা আছে? তার পিছনে যে রাজনীতিটা আছে সেই রাজনীতিটা হলো খুব সহজ। 2003 সালে বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার, যে সরকারের একজন মন্ত্রী ছিলেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 1987 সালের সেখানে নাগরিক সংশোধনী আইন আনা হয়েছিল। এনে বলা হয়েছিল 1987 সালের পর যারা এই দেশে জন্মেছে তারা সরাসরি দেশের নাগরিক নন। সেই নাগরিক সংশোধনী আইনে কথা বলা আছে এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে তাদের মা বাবা আত্মীয় পরিজন তারা এদেশের নাগরিক ছিল, তবে তারা নাগরিকত্ব পাবে। আর এখন নির্বাচন কমিশন ওই 87টাকে 1984 সালে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়ে বলছে তারপরে যারা জন্মেছে তাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে 1984 সালে যে ছেলেটা জন্মেছে 2002 সালে, যার বয়স 18 বছর হওয়ার কথা, সেই ছেলেটা আজকে বয়স হচ্ছে 41 বছর। সেই ছেলেটা 2002 সালে 1 জানুয়ারি যে ভোটার লিস্ট বেরিয়েছিল সেই ভোটার লিস্টে তার নাম ছিল না, থাকা সম্ভব নয়। কারণ 1 জানুয়ারি বেরিয়েছে, 2002 এর 1 জানুয়ারি যেটা বেরিয়েছে সেখানে 2002 এর 18 বছরে যারা হয়েছে তাদের নাম থাকার কথা নয়, ছিল না। তাহলে সে হয়তো 2003, 2004, 2005 থেকে সে ভোটার লিস্টে নাম তুলেছে এবং তারপরে সে ভোট দিয়েছে। প্রশ্ন হলো এইরকম কতজন আছে? নির্বাচন কমিশনের তথ্যই বলছে ভোটার তালিকায় 18 থেকে 39 বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় 45.5%। আমি যদি ধরে নিই যে 41 পর্যন্ত আমরা যাব, তাহলে পার্সেন্টেজটা আরেকটু বাড়বে, প্রায় 50%। তাহলে এদের প্রত্যেকে 18 বছর হওয়ার পরদিনই গিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে এমন সচেতন নাগরিক ভারতবর্ষে একটিও নেই। তাহলে প্রশ্ন হচ্ছে 2002 সালের তালিকায় যার নাম রইল না, সে তার ভোটে তুমি দিল্লিতে নির্বাচিত হলে, তুমি রাজ্যে নির্বাচিত হলে এবং এখন তুমি বলছো তারা বেআইনি, তাহলে গোটা সরকারটাই বেআইনি হয়ে যায়। প্রশ্নটা হচ্ছে এখানে, এই যে 50% ভোট, গৌতম যে রাজনীতির কথাটা গৌতম দা বলছিলেন, সেই রাজনীতিটা হচ্ছে এইখান থেকে শুরু। সেই কারণে এই চিৎকারগুলো শুরু হচ্ছে না, এবং এটা সত্যি কথা। ত্রিদীপ বাবু, এই যে 50% ভোটকে অস্বীকার করার চেষ্টা করছে, আপনি যে আপনার কথা অনুযায়ী যে নির্বাচন কমিশন প্রায় 50% আপনি বলছেন 2002 সালে, তাহলে এটা করা হচ্ছে কেন? এটার পেছনে কি রাজনীতি আছে? 50% ভোট এটা কার ভোট? এই যে 18 থেকে 39, 50% ভোটের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি বা আপনি হব না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমবঙ্গের গ্রামে থাকা সাধারণ মানুষগুলো, যাদের প্রতিদিন দিনান্তে নুনান্তে পান্তা ফুরোয়। সেই লোকটাকে দুটো ছবির জন্য 6টা ছবির দাম দিয়ে ওই ছবি সারতে হচ্ছে যার দাম 30 টাকা। তাকে ফর্মটা একটা জেরক্স করাতে হচ্ছে, ফটোকপি করাতে হচ্ছে, যার দাম 2 টাকা। এই বাড়তি টাকাগুলো তার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। কে লাভ করছে আমি জানি না। প্রশ্ন হচ্ছে ঘটনাগুলো ঘটছে যে রাজ্যে মানুষের হাতে টাকা নেই, যে রাজ্যের পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 50 লক্ষের মতো হয়ে গেছে, সেই রাজ্যে এইভাবে টাকা ড্রেন আউট করার কোন যুক্তি আছে বলে আমি মনে করি না। এটা সত্যি কথা। বাবু, ঠিক আছে, একদম একটা সত্যি কথা বলেছে আমাদের অঞ্জন দা। এটা ঘটনা আমাদের রাজ্যে 2002 সালে যদি হিসেব ধরা হয়, 2002 সালে আমাদের রাজ্যে ভোটার সংখ্যা ছিল 4.58 কোটি। গোটা দেশে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 0.83%। যদি চক্রবৃদ্ধি হারেও বৃদ্ধি হয়, তাহলে 2025 সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হওয়া উচিত, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ভোটার সংখ্যা হওয়া উচিত 6 কোটির কিছু বেশি। 2002 সালটা কিন্তু ভোটারের সংখ্যা বললাম আমি,
4.58 ছিল, 2025-এ যেটা 6 কোটির কিছু বেশি হওয়া উচিত। কিন্তু 2025-এর তালিকায় আমরা কি দেখছি? সেখানে ভোটার তালিকায় আছে 7.64 কোটি ভোটার। এই যে প্রায় 1,64,00,000 বাড়তি ভোটার, এরা কারা? এক, এরা হচ্ছে মৃত ভোটার, একটা বড় অংশ। দুই, এরা হচ্ছে পরিযায়ী ভোটার, যারা অমুক ঠিকানা থেকে, যেমন আমি এক সময় থাকতাম সুকিয়া স্ট্রিটে, সে তারপরে আমরা বিদ্যাসাগর বিধানসভা কেন্দ্র, কলকাতা উত্তর, সেখান থেকে আমরা চলে আসি বরানগরে, বরানগর বিধানসভা কেন্দ্র, তারপরে আমরা চলে আসি কামারহাটিতে, কামারহাটি বিধানসভা কেন্দ্র। আমার 3 বার ভোটার তালিকায় বদল হয়েছে। 3টে বিধানসভাতে ভোট দেওয়ার সুযোগ আমার বাবা পেয়েছেন, আমি পাইনি। আমি বিদ্যাসাগরে ভোট দেওয়ার সুযোগ পাইনি। তো তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষগুলো চলে গেল, সেই নামগুলো দুবার করে রয়ে গেছে, 2 জায়গায় 3 জায়গায় করে রয়ে গেছে, ডুপ্লিকেট ভোটার যাদের বলা হচ্ছে। যেটা বললেন, সীমান্তবর্তী জায়গায় এরকম অনেক মানুষ এসছেন, সেই সংখ্যাটা কত আমরা জানি না। অনেক মানুষ এসছেন যারা কেউ শ্বশুরকে, কেউ কাকাকে, কেউ জ্যাঠাকে, যারা অনেকদিন আগে এখানে চলে এসছেন, তাদেরকে যে বাবা পাঠিয়েছে, বাবা পাঠিয়ে এখানে রয়ে গেছে। এই প্রশ্নটাও আছে। তাহলে এবারের তালিকায় এই 1,64,00,000 বাড়তি ভোটার এলো থেকে। সুতরাং এসআইআর এ আমাদের কোনো ভয় নেই, এসআইআর হোক, কিন্তু এসআইআর এর পিছনে দিল্লি সরকারের যে রাজনীতিটা আছে, সেই রাজনীতিটাও বন্ধ করা হোক। আমি শুরু করেছিলাম যে 34 সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে 2025-এ এসআইআর করা হচ্ছে, কারণ আমাদের সংসদ ভবনটা 800 সাংসদদের জন্য করা হয়েছে। এই উত্তর ভারতের কতগুলো রাজ্য থেকে ম্যাক্সিমাম ভোট পেয়ে জিতে আসা একটি শাসক দল, সে যাতে রাজ করতে পারে, সেই রাজ করাটাকে সুনিশ্চিত করবার জন্য এই এসআইআর এর গোটা দেশে এনআরসি করতে পারেনি। তাই নির্বাচন কমিশনকে দিয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক এই এসআইআর এর মাধ্যমে ঘুরপথে এনআরসি করবার চেষ্টা করছে। ওকে, আসবো আপনার। সুতরাং এর পেছনে সরকারি রাজনীতি যেমন আছে, রাজ্যের সরকারের রাজনীতিও আছে। ওকে, অঞ্জন বাবুর কাছে যাবো একটু। অঞ্জন বাবু, এই বিষয়ে আপনার কি মনে হয়? যেটা ত্রিদীপ বাবু বললেন, আসলে আমাদের প্রশ্ন একটা জায়গাতেই, যে ভয় কাদের? এখন তো মনে হচ্ছে যে 1,64,00,000 ভোটারের বাড়তি আছে, অলমোস্ট বাড়তি আছে বলে ত্রিদীপ বাবু যে হিসেবটা দিলেন, তাহলে কি শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে 1 কোটি বাদ যাবে, তাহলে কি উনি আগে থেকে ক্যালকুলেশন করেই বলেছিলেন, নাকি ওনার ইঙ্গিত অন্যদিকে ছিল? আর এই রাজনৈতিক এই তরজার মধ্যে বা রাজনৈতিক এই মন্তব্যগুলোর মধ্যে ভয়টা আসলে কারা পাচ্ছে? রাজনৈতিক দলগুলোই পাচ্ছে, না সাধারণ মানুষ যাদের কাছে নথি আছে তারাও ভয় পাচ্ছে? দেখুন, দুটো জিনিসই কিন্তু পাচ্ছে। একমধ্যে রাজনৈতিক বলা যেত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন, উনি বলেছেন যে আমি, প্রথম কথা যে আমি এসআইআর হতে দেব না, এসআইআর চালু করছি। তিনি বললেন আমি ফর্ম ফিল আপ করবো না, কিন্তু তিনি ফর্ম ফিল আপ করছেন। কেন করেছেন? তিনি ভালোই জানেন তিনি যদি ফর্ম ফিল আপ না করেন তাহলে তিনি নিজেই কিন্তু ভোটে দাঁড়াতে পারবেন না। যার জন্য তিনি এখন করছেন, গ্রামে গ্রামে ক্যাম্প তৈরি করেছেন, তৃণমূলের ক্যাম্প, সেখানে গিয়ে কিন্তু আপনার ভোটার যে ফর্ম ফিল আপটা করতে বলছে সেখানে করছে। তিনি তো যেটা বলছিলেন একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে আপনার কাছে যদি ফটো লাগবে না, যে আমরা বলছি 30 টাকার ফটো লাগবে, আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বলছে ফটো লাগবে না, যে বিএলও যাচ্ছে তাকে যদি আপনি বলেন যে আমি ছবি দিতে পারবো না, তখন বিএলওর কাজ হবে আপনার ছবিটা তুলে নেওয়া মোবাইলে। সেক্ষেত্রে কিন্তু আপনার পয়সা লাগবে না। আর একটা কথা, জেরক্স, যেগুলো জেরক্সের কথা বলছি, বলুন বলুন, শুনতে পাচ্ছি। অঞ্জনবাবু, আপনি শুনতে পাচ্ছেন? অঞ্জনবাবু, আপনি শুনতে পাচ্ছেন? বলুন, আপনি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ বলছি। এইখানে আপনি বলছেন যেটা আপনার যে ফর্মটা নাম্বারটা দেওয়া আছে না, এপিক নাম্বার, সেখানে আপনার কিন্তু ছবি দেওয়া আছে। এবার আপনি যখন
আছে। এইবার সিরিয়াল অনুযায়ী যখন আপনি একদিক থেকে যাচ্ছেন তখন আপনার ছবির সাথে ওই ছবিটা মিল হবে, আর ওই ছবির সাথে না মিললে আপনি যখন মোবাইলে আপলোড করবেন তখন কিন্তু আপনার আসবে। এক্ষেত্রে কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। ভুল হওয়ার সম্ভাবনা কোথায়? আপনাকে বলি সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে যেটা কিন্তু নির্বাচন কমিশনও জানে না, সাধারণ ভোটারও জানে না। আপনি কোন দলের সমর্থক সেটা কিন্তু বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। আপনি হয়তো আমার কাছে ফর্ম ফিল আপ করতে এলেন, আমি হয়তো শাসক দলের নাই বিরোধী দলের, আমি তখন কিন্তু এই ফর্মের মধ্যে আপনার একটা ভুল সংখ্যা দিয়ে দিলাম, আর এই ভুল সংখ্যাটা কিন্তু আপনার জীবনে বড় কাল হয়ে যাবে। কারণ কি বলেন তো, যখন দেখলাম আপনার বাবার এপিক নম্বরটা যে বিল আছে সে যখন মোবাইলে আপলোড করতে যাবে তখন কিন্তু নেবে না, তখন কিন্তু আপনার ভোটটা, আপনি কিন্তু স্বচ্ছ ভোটার হওয়া সত্ত্বেও কিন্তু আপনাকে আপনার ভোটটা বাতিল হয়ে যেতে পারে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আরেকবার একটু রিপিট করতে চাইবো। আপনি যেটা বললেন যে এই ফর্মের মধ্যে শুধু একমাত্র বিএলও জানবে যে আপনি কোন দলের সমর্থক, আপনার লোকাল এলাকার বিএলওই জানবে, বাকি ইলেকশন কমিশনও জানে না। আপনি বললেন যিনি ভোটার উনিও জানেন না যে ফর্মের মধ্যে কোথাও এখানে সমর্থক কার লেখা আছে কিনা, কিন্তু বিএলও জানে। এখন বিএলও আপনি সেটা করতে পারে আপনি বলছেন? বিএলও একটা দায়সারা কাজ করছে না তা নয়। কি করছে? আপনার বাড়িতে গিয়ে 5 জন বা 6 জন মেম্বার রয়েছে, আপনার 5 জন বা 6 জনকে দিয়ে সেক্ষেত্রেও কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু বিএলও যখন তার নিজের পার্টির একটা, যেখানে পার্টির অফিস রয়েছে সেখান থেকে করছে, যখন নিজের পার্টির অফিস থেকে বিলি করছে তখন কিন্তু সবাই কিন্তু বুঝতে পারছেন তিনি একটা দলের সমর্থকের মতো কাজ করছেন, তখন কিন্তু তিনি বিএলওর মতো কাজ করছে না। আর বাদ বাকি যখন জনগণ সেইখানে ফর্ম ফিল আপ করতে যাবে তাদের কিন্তু ভুল করবে। একটা বুথের কথা বলছি, আমি নিজে দেখেছি পরীক্ষা করে, সেখানে বিএলওর সাথে কথা বলছিলাম, তারা ফর্ম ফিল আপ করেছে প্রায় 150 জনা, ভুল হয়েছে। তারপর আমরা তাই সেই বিএলওকে জিজ্ঞেস করলাম, বলছে এই দেখুন তারা তো এইগুলো করেছে। কি করেছে? আপনার এপিক নম্বর 00127 সেখানে কি করেছে 00107 করে দিয়েছে। তার মানে আপনার বাবার সাথে আপনার পরিবারের সাথে লিঙ্ক হচ্ছে না, তাহলে আপনার কিন্তু না। এরপরে কিন্তু আবার নির্বাচন কমিশনের আপনাকে চিঠি করবে, আপনাকে আসতে হবে। সেই জন্য আপনাকেও একটা দৃষ্টি রাখতে, সাধারণ জনগণকেও কিন্তু কাজ করতে হবে যে কোন রাজনৈতিক দলের কাছে না গিয়ে বিশ্বস্ত লোকের কাছে গিয়ে যদি ফিল আপ করে তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ 2002 সালের যে লিস্ট প্রত্যেকের মোবাইলেই রয়েছে, যে ভদ্রলোক গেলে তিনি মোবাইলের নাম্বারটা যদি করে দেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা অসুবিধা আছে, ধরুন যখন আপনি একটা পার্টি অফিসে রয়েছেন, সে তো জানে, পার্টি অফিসে জানে যে আমার এই 15 ভোটার কিন্তু বাংলাদেশে চলে গিয়েছে। এই গত কয়েকদিন আগে আমি নিজেই খবর করেছিলাম, একটা সীমান্তর গিয়েছিলাম, সেখানে 110টা পরিবার আছে, অলরেডি আপনার 40টা পরিবার নেই তালা দিয়া। বিএলওর সাথে গিয়েছিলাম, বিএলও বাড়ি থেকে ফর্ম দিতে গিয়ে দেখছে যে 40টা বাড়ি পরিবার উধাও। এবং বিএলও 2 তৃণমূলের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি তাকে জিজ্ঞেস করছি আমরা কেন, কোথায় গেল? বলছে এদের কি হয়েছে, বাংলাদেশে কেউ বাংলাদেশে বসবাস করে, কিন্তু ভোটের সময় কিন্তু তারা ভোট দিতে চলে আসে। এই ক্ষেত্রে যদি বিএলও সঠিক করে তাহলে এই যে 2 দেশের নাগরিক বন্ধ হবে, এর ফলে কিন্তু ভোটের কিন্তু সম্ভাবনা থাকবে। তাহলে অঞ্জনবাবু আপনি অনেকগুলো পয়েন্ট বলছেন এগুলো, এবং সত্যি এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনি যেটা বলছিলেন যে যতই কড়াকড়ি করা হোক আলটিমেটলি জল থাকবেই, এই দুধে জল মেশানো থাকবেই। এখন এই যে আপনি যেটা বলছেন এই যে 40টা পরিবার নেই, তালা পেয়েছেন, এখন এই মানুষ বাংলাদেশে ফিরে যাচ্ছে যে একটা ন্যারেটিভ এটা চলছে, অনেকেই বলছে এটা প্রোপাগান্ডা, আর অনেকেই বলছে না সত্যি ফিরে যাচ্ছে। আপনারা কি দেখছেন, সত্যি কি ফিরে যাচ্ছে? মানে এই আতঙ্কে এই ভয়ে কিছু মানুষ যারা ভারতের অবৈধভাবে বসবাস করছে তারা ফিরে যাচ্ছে? দেখুন দিক আছে এখানে, যারা অবৈধভাবে ধারকাটা পেরিয়ে ভারতে এসে কাজ করেছে বিভিন্ন জায়গায়, তারা ফিরে যাচ্ছে, সীমান্তে গিয়ে ভিড় করছে। আমি আপনাকে যেটা বলছি সেটা কিন্তু আরো মারাত্মক। সীমান্ত তার কাটার ওপারে ভারত ভূখণ্ডে যারা বসবাস করছে
সেই সমস্ত ফ্যামিলি গুলো কিন্তু দুই দেশেই নাগরিক। কারণ তারা যখন ভারতে ঢুকছে তার বিএসএফ কে আপনার তাদের ভোটার কার্ড বা আধার কার্ড দেখিয়ে আসছে, কোনো অসুবিধা নেই। আর ওদিকে বাংলাদেশে তো তার কাটা নেই বাংলাদেশের দিকে, সুতরাং ওইদিকে চলে যাচ্ছে, ওই দেশে থাকছে, ওই দেশে খাচ্ছে, সমস্ত কিছু করছে, আর ভোটে দেওয়ার সময় এসে ভোট দিচ্ছে। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নামগুলো যদি বাদ না দেওয়া যায়। আর একটা কথা বলে, আপনি বলছেন যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চলে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। আমরা দেখছি সীমান্তে মানুষ ভিড় করছে। এরা চলে যাওয়ার পেছনেও কিন্তু আমাদের সরকারের দুটো উপকার আছে। কিরকম? সরকার বিদেশ থেকে এসছেন, আপনি আমাদের দেশে রেশন তুলে নিয়ে যাচ্ছেন বিনা পয়সায়, সমস্ত লক্ষ্মীর ভান্ডার তুলছেন, বার্ধক্য ভাতা তুলছেন, বিধবা ভাতা তুলছেন, সব সুযোগ সুবিধা পাচ্ছে। হ্যাঁ, এইগুলো যখন চলে যাচ্ছেন তাহলে এইগুলো বাদ যাবে। আর আমাদের স্থানীয় যারা ভারতবর্ষের নাগরিক তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। আপনাকে বলছি, আমি শুধু একটা ব্লকের কথা বলি, একটা কৃষ্ণগঞ্জ ব্লকের যারা 2260 জন বার্ধক্য ভাতা পাচ্ছেন না আজকে 7 বছর ধরে। অথচ যারা ওপার বাংলা থেকে এসছে, যারা অবৈধভাবে এসছে, তারা কিন্তু বার্ধক্য ভাতা পাচ্ছেন। কিন্তু আমার দেশের যারা নাগরিক তারা কিন্তু বার্ধক্য ভাতা পাচ্ছে না। এবার বিডিওকে জানানো হয়েছে, অনেক কিছু জানানো হয়েছে। আবার এমন কাজ করেছে, বলছে দুয়ারে সরকার। এই যে দুয়ারে সরকার বলছে আপনি ফর্ম ফিল আপ করবেন, সেখানে কি দেখবেন যে আপনার অলরেডি কিন্তু আধার কার্ডের ডাটা এন্ট্রি হয়ে গেছে, মানে আপনি কিন্তু খাতা কলমে পাচ্ছেন। আচ্ছা, কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না, টাকাও পাবেন না। এই ক্ষেত্রে এই নামগুলো যদি বাদ যায়, তাহলে ওই পরিমাণের লোক কিন্তু আমাদের ভারতবর্ষের যারা নাগরিক তারা কিন্তু সুযোগ সুবিধা। এই জন্যই কিন্তু এসআইআর যে প্রয়োজন আছে, কিন্তু সীমান্ত ওকে, এসআইআর এর প্রয়োজনীয়তা নিয়ে অবশ্যই আপনি বলছেন, এসআইআর এর প্রয়োজনীয়তা আছে, সেটা স্বীকার করছে সবাই, সেটা এক বাক্যে সবাই স্বীকার করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ধরন নিয়ে প্রশ্ন উঠছে, এবং এসআইআর করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে বিএলওরা বিশেষ করে, তা নিয়ে প্রশ্ন উঠছে। আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। গৌতমবাবু, আপনি এই বিষয়ে আপনি কিছু বলবেন? এখানে আরেকটা জায়গাতে মানে আতঙ্ক, এই যে যা শুনলেন এই মুহূর্তে, সেই জায়গাটাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যদি এই অবস্থা হয়, তাহলে একই রকম পরিবেশ কিন্তু আসাম এবং ত্রিপুরাও সীমান্তবর্তী রাজ্য, এবং অনুপ্রবেশ, ভোট ব্যাংক, এই কথাগুলো কিন্তু আমাদের এখানেও কিন্তু বিস্ফোরণ ঘটায়। তাহলে এখানে কি ধরনের প্রভাব পড়তে পারে? আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, এসআইআরটা খুবই প্রয়োজন। এবং বিশেষ করে অঞ্জনবাবু লাস্ট যে কথাগুলো বললো, এই যে এক্সট্রা যে আমাদের টাকাগুলো আমাদের ভারতবাসীরা না পেয়ে অবৈধভাবে যারা এসে এখানে বসবাস করছে এবং রাজনৈতিক শেল্টার নিয়ে যারা কাজ করছে, সেটা আসামে বলি, আমাদের ত্রিপুরাতেই বলি, ওয়েস্ট বেঙ্গলে বলি, এই যে রাজ্যগুলোতে কিন্তু সব বাইরের থেকে এসে, বাংলাদেশ থেকে এসে বা অন্যান্য দেশ থেকে এসে অবৈধভাবে এরা রয়েছে। কিন্তু আরেকটা পাশাপাশি আমার কাছে দুঃখ লাগলো, ওই যে ত্রিদীপ বাবুর একটা কথা, ওই নুন আনতে পান্তা ফুরোয়, কথাটা কিন্তু বাস্তব। আজকের দিনেও আমাদের এই বাংলার লোক 50,000-এর উপরে পরিযায়ী শ্রমিক বলছেন, বা আমাদের সব জায়গায় আমরা দেখি, আমাদের লজ্জা হওয়া উচিত। এবং ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। কেন যাচ্ছে এটা কিন্তু আমরা একবারও ভাবি না। এই যে ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে ইংরেজরা ভারতবর্ষের প্রধান মানে রাজধানী করেছে শুধু বাঙালিদের, আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, শিল্প, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক একটা মানদণ্ড ছিল এখানে। আজকে কিচ্ছু নেই। কেন হলো? শুধু রাজনৈতিক, নিম্নমানের রাজনীতি, এবং এই যে শুধু টিকে থাকা, চেয়ারটাকে কিভাবে ধরে রাখবো তার জন্য, আমাদের চেয়ারের জন্য, চেয়ারের রাজনীতি করতে করতে কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে আছে আমাদের পশ্চিমবাংলা। এবং আমাদের ত্রিপুরাই হোক, পশ্চিমবঙ্গ থেকে হোক, আমরা যখন বাইরের রাজ্যগুলোতে যাই নিজেদের কাছে লজ্জা হয়। ওরা কিন্তু তখন বলে, এক সময় আমরা যখন যেতাম, মানে পশ্চিমবঙ্গ থেকে এসে, যেমন আমার একটা ব্যক্তিগত কথা মনে পড়লো, আমার ক্যালকাটা ইউনিভার্সিটি সার্টিফিকেট, আমি যখন বাইরের রাজ্যে গেছি, সে আমি বোম্বেতে গেছিলাম, আমার সার্টিফিকেটের ভ্যালু ছিল, মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, মানে একটা বিশাল বিষয়। আর আজকে আমরা পড়ার শিক্ষা দীক্ষায় ইউনিভার্সিটিগুলোর মান কোথায় নিয়ে গেছি। যাদবপুর ইউনিভার্সিটির কথা বললে মানে মানুষ কিভাবে আমাদেরকে ইয়ে করতো। আজকে ভারতবর্ষের বাইরে গেলে লজ্জা হয়। অন্যান্য ইউনিভার্সিটি, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম করে নিচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়ে যাচ্ছে। শুধুমাত্র ক্ষুদ্র রাজনীতি, ওই দুয়ারে ভোট, দুয়ারে খাদ্য, দুয়ারে এটা ওইটা করে 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 সবকিছু দিয়ে দিয়ে ভোটগুলোকে কেনার রাস্তায়, এখান থেকে যদি বেরিয়ে না আসতে পারে
আর অবৈধ একদম ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে বলে বাকি সবকিছু মমতা ব্যানার্জি তো নিজেই সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমার রাজ্যে পুরো, তখন জ্যোতি বসুকে উনি দায়ী করেছেন। তো জ্যোতি বসু তখন যদি দায়ী হয়, আজকে কেন উনি হবেন না? উনি কেন জিনিসটাকে অন্যভাবে নিচ্ছেন? সেম রাজনীতিটা উনিও করছেন। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আমরা আসলে খুব এটা গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর, এই কিছুক্ষণ সময় আলোচনা হয় না। আরো পশ্চিমবঙ্গের যে বিষয়গুলো হচ্ছে এবং ত্রিদীপ বাবু যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন, যে কেন্দ্রের যে রাজনীতি 2034 সালকে মাথায় রেখে আমরা অবশ্যই আরো একদিন বসবো এবং আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে কোথায় কি রাজনীতি হচ্ছে, রাজনৈতিক। হ্যাঁ একদম ত্রিদীপ বাবু, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, 2 মিনিট সময় আছে আর সবাই মিলে একসঙ্গে বলুন। আমি এটাকে কনক্লুড করবো একটা জায়গা দিয়ে। আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি একটি মন্তব্য করেছেন যে সারা দেশে মুসলিমের শতাংশ নাকি হু করে বেড়ে গেছে, সেটা বেড়ে 24.6% হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 21.8%। কিন্তু অনুপ্রবেশ তো পশ্চিমবঙ্গে তো এই হারে হয়নি। আসলে অমিত শাহ ডাহা মিথ্যে কথা বলছেন, কারণ জনসংখ্যা এটা যদি হতো তাহলে পশ্চিমবঙ্গে জনসংখ্যার বিস্ফোরণ ঘটতো। মজার কথা হচ্ছে এই যে মুসলিম জনসংখ্যা মুসলিম মুসলিম করা হচ্ছে, বিহারে এসআইআর এ বাদ গেছে যে 47 লক্ষ ভোটার, তার মধ্যে 3 জন হচ্ছে রোহিঙ্গা, 78 জন মাত্র মুসলিম। আসামে যখন এনআরসি করার চেষ্টা করা হয়, যারা গেছে তাদের বেশিরভাগ হচ্ছে গরিব হিন্দু পরিবারের পরিবারগুলি। আসলে কেন্দ্রীয় সরকার চাইছে না সাধারণ গরিব মানুষ তাদের মতামতটা ভোটের বাক্সে ফেলে সরকারের ভুল কাজকে ভুল বলা, ঠিক কাজকে ঠিক বলা, সেই অধিকার তাদের হাত থেকে কেড়ে নিতে চাইছে এবং তাদেরকে অনুপ্রবেশকারী, তাদেরকে আমাদের বাংলাদেশ থেকে আসা শরণার্থী এইসব বলে বলার চেষ্টা করা হচ্ছে। না ত্রিদীপ বাবু, তাহলে কি পশ্চিমবঙ্গে কি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী নেই তাহলে আপনি বলছেন? পৃথিবীর সমস্ত সীমান্ত দিয়ে না, পৃথিবী না, পশ্চিমবঙ্গে আছে কি? আমার পাশের দেশ যদি গরিব হয় আমার দেশে অনুপ্রবেশ হবে। আর তাদের ভোটার লিস্টে নাম থাকা দরকার কিনা? তাদের ভোটার লিস্টে কি নাম থাকা উচিত? ভোটার লিস্টে তো নাম থাকা উচিত না, তাদের এখানে অনুপ্রবেশ করতে দেওয়া উচিত না। একদম। অনুপ্রবেশটা করতে কে দিচ্ছে? ঠিক, আমি সেই এটা নিয়ে বড় বিতর্ক হতে পারে, সেটা নিয়ে বিতর্ক হবে, আমরা অবশ্যই বসবো। আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আমি শুধু একটা ছোট্ট তথ্য দিয়ে দিই, পশ্চিমবঙ্গের 9টা জেলার মধ্যে 2011 সালের জনসংখ্যা অনুযায়ী মুর্শিদাবাদের 67% মুসলিম ছিল, তারপরে মালদা 51, উত্তর দিনাজপুর 50, বাকি 6টা যেটা আছে 30% কম। তাহলে কি করে তারা বলছে যে 70% বেশি মুসলিম হয়ে যাচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে? আসলে এটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুই পক্ষেরই বেঁচে থাকার যে অস্ত্র, সেই অস্ত্র। ওকে, এসআইআর কার অস্ত্র হচ্ছে আগামী দিন অবশ্যই আমরা সেই হোক, আমরা অবশ্যই ত্রিদীপ বাবু আমরা এসআইআর কার অস্ত্র হচ্ছে, রাজনৈতিক মেরুকরণ হচ্ছে পশ্চিমবঙ্গে এবং আগামী দিনে ভোট বাক্সে এসআইআর কতটা প্রভাব ফেলবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে এসেই আমরা আলোচনা করব। তবে আজকে আপনাদের যে আলোচনা, এই আলোচনা থেকে আমার যা প্রশ্ন ছিল যে কারা ভয় পাচ্ছে বেশি, এই মুহূর্তে যতটুকু আমরা বুঝতে পেরেছি এবং আমাদের দর্শকরা বুঝতে পেরেছে যে সাধারণ মানুষ যাদের কাছে নথি আছে, যারা সত্যি ভারতবর্ষের নাগরিক, তাদের হয়তো এই মুহূর্তে কোনো ভয় নেই। তবে আতঙ্কে আছে যারা ভারতের নাগরিক নয় এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো আতঙ্কে বা ভয়ে আছে এবং সেই বিষয়ে আমরা অন্যদিন আলোচনা করব। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। অঞ্জনবাবু হয়তো খুব সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছেন। অঞ্জনবাবু ধন্যবাদ আপনাকে, ত্রিদীপ বাবু আপনাকেও ধন্যবাদ, গৌতম বাবু আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নমস্কার সবাইকে। আমরা আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম দর্শক বন্ধুরা, কাদের ভয় বেশি এসআইআর নিয়ে। আসলে ভারতের গণতন্ত্রের শক্তি তার পরিষ্কার ও নির্ভুল ভোটার তালিকা। এই জায়গায় এসআইআর নিঃসন্দেহে একটি প্রয়োজনীয় এবং হালনাগাদ উদ্যোগ। ভুল নাম, অকার্যকর এন্ট্রি, ডুপ্লিকেট ভোটার এসব সরিয়ে তালিকাকে স্বচ্ছ রাখা একটি বিশাল প্রক্রিয়া এবং দেশ যত বড় দায়িত্ব তত কঠিন। তবে এসআইআর এর সাফল্য নির্ভর করবে এর স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং মানুষের আস্থার উপর। তথ্যের অভাব, রাজনৈতিক শোরগোল বা গুজব যদি প্রক্রিয়াকে ঢেকে ফেলে, তবে প্রয়োজনীয় উদ্যোগও মানুষের মনে অযথা আতঙ্ক তৈরি করতে পারে।
তাই প্রক্রিয়াটি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি গুরুত্বপূর্ণ মানুষকে সঠিক তথ্য দেওয়া এবং ভয়হীন পরিবেশ তৈরি করা। তাই এসআইআর এর সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা এসআইআর নিয়ে সব নিউজ এবং আপডেট এবং পাশাপাশি টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।